বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 12 নভেম্বর, 27 কার্তিক এবং ফার্সি 22 অবান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলো হার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্ট ওয়েভ 9870 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনে অনুষ্ঠান আপলোড করা থাকে। ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে ইরানের সহযোগিতা অব্যাহত থাকা সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রং ধনু। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অবসান হতে যাচ্ছে, এক ভাষণে ইরানি জনগণকে জানালেন প্রেসিডেন্ট রুহানি। ইসরায়েলের সঙ্গে লেবাননের পরোক্ষ আলোচনায় হিজবুল্লাহ সমর্থন জানালেন সৈয়দ নাসরুল্লাহ, বললেন প্রেসিডেন্টের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশে কোরআন অবমাননার সত্যতা পায়নি তদন্ত কমিটি, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জবির শিক্ষার্থী আটক। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুসলিমদের উন্নয়নে কিচ্ছুই করেনি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের যুগের অবসান হতে চলেছে। তিনি লিঙ্কের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করে তিনি আরও বলেন, ইরানি জাতি শত্রুদের অবৈধ নিষেধাজ্ঞা সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দ্বিপক্ষীয় সীমান্ত বাণিজ্য আলোচনায় গুরুত্ব পায়। মোহাম্মদ জাওয়াজ জারিফ ও ইমরান খান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপরও
গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে দুই দেশের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ সহযোগিতা করতে সম্মত হন পাক প্রধানমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বব্যাপী ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা মোকাবেলা করা এবং মুসলিম বিশ্বের নানা সংকট সমাধানে ভূমিকা রাখার বিষয়টিও এ আলোচনায় উঠে আসে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সমুদ্র সীমা নিয়ে ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে যে পরোক্ষ আলোচনা হচ্ছে সে ব্যাপারে প্রেসিডেন্ট মিশেল আউনের ব্যবস্থাপনার প্রতি তার সংগঠনের সম্পূর্ণ আস্থা রয়েছে। সমুদ্র সীমা নির্ধারণ নিয়ে ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরুর পর এই প্রথম হাসান নাসরুল্লাহ এই ইস্যুতে বক্তব্য দিলেন। সমুদ্র সীমার আলোচনা শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির মধ্য দিয়ে শেষ হবে বলে অনেকে যে অভিযোগ করছেন তাকে ভিত্তিহীন বলে নাকচ করে দেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, এই ধরনের লক্ষ্য হিজবুল্লাহ কিংবা আমাল মুভমেন্টের জন্য অবান্তর চিন্তা। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, মিশেল আউনের ব্যবস্থাপনার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি লেবাননের অধিকার সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত দৃঢ়চেতা একজন ব্যক্তি। নাসরুল্লাহ আরও বলেন, সমুদ্র সীমা অথবা স্থলসীমা নির্ধারণের ব্যাপারে যে আলোচনা চলছে সে ব্যাপারে হিজবুল্লাহ কখনো হস্তক্ষেপ করবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের লালমনিরহাটে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটি অবমাননার কোনো সত্যতা পায়নি। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে নরসিংদী থেকে আটক করেছে সাইবার পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সম্প্রতি লালমনিরহাটের বুড়িমারিতে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটি অবমাননার কোনো সত্যতা পায়নি। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের অফিস কক্ষে এই তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট TMA মমিন। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন 3 সদস্যের এই তদন্ত কমিটি। কমিটি জানিয়েছে, কোরআন অবমাননার কোনো সত্যতা পাওয়া যায়নি, এটি ছিল একটি গুজব। উল্লেখ্য, গত 29 অক্টোবর বিকেলে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পাটগ্রাম উপজেলার শহীদুন্নবী জুয়েল নামে 48 বছরের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কৃত এবং নিখোঁজ শিক্ষার্থী তিথি সরকারকে নরসিংদীর মাধবদী থেকে আটক করেছে সাইবার পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সাইবার পুলিশ সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ বলেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথি সরকার তার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন সময় ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, কমেন্ট এবং তথ্য শেয়ার করেছে। গত 26 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলোর হাত থেকে সমাজকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, তাহলেই আমাদের যুব সমাজ তথা দেশের মানুষের শক্তিটাকে আমরা যথার্থভাবে উন্নয়নের জন্য কাজে লাগাতে পারব। আজ সকালে সামরিক গোয়েন্দা বাহিনীর অফিসার এবং সদস্যদের জন্য নবনির্মিত বাসস্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি DGFI অফিসার্স মেস ঢাকা ক্যান্টনমেন্টে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনী একান্তভাবে অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টা হচ্ছে দেশটাকে বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা অনুযায়ী ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। ভারতের বিহার বিধানসভা নির্বাচনে নবনির্বাচিত বিধায়কদের অধিকাংশের বিরুদ্ধেই অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। রাজ্যটিতে 243 আসনের মধ্যে 125 আসন নিয়ে বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন জোট এনডিএ রাজ্যের সরকার গঠন করতে যাচ্ছে। নবনির্বাচিত বিধায়কদের হলফনামা বিশ্লেষণ করার পর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এবং ইলেকশন ওয়াচ নামে দুটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধমূলক কাজকর্মে অভিযুক্ত বিধায়কের সংখ্যা এবার বেড়েছে। এভাবে নির্বাচনের ফল প্রকাশের সাথে সাথে বিধানসভার একটি নয়া চিত্র প্রকাশ্যে এসেছে। অন্যদিকে নারী বিধায়কের সংখ্যা আগের তুলনায় কমেছে। বিধানসভায় এবার কোটিপতি বিধায়কদের মুখও গতবারের চেয়ে বেশি দেখা যাবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিচ্ছুই করেনি বলে অভিযোগ করেছেন মজলিসে ইত্তিহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। তিনি এক্ষেত্রে রাজ্যের মুসলমানদের শিক্ষার অতি নিম্ন হারকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি। আজ তক হিন্দি টিভি চ্যানেলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনিও মন্তব্য করেছেন। আজ বৃহস্পতিবার ওয়াইসির মন্তব্য প্রকাশ্যে এসেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল সরকারকে টার্গেট করে ওয়াইসি বলেন, রাজ্যে কেন এত নিরক্ষরতা, কেন শিক্ষার হার নেমে এসেছে? 100 জন মুসলিমের মধ্যে মাত্র 3 জন মুসলিম স্নাতক কেন? তথাকথিত ধর্মনিরপেক্ষ দল বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোট নিতে চায়। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি মুসলিমদের পক্ষে কাজ করে থাকে, তাহলে বিজেপি কিভাবে বাংলায় 18টি লোকসভা আসন জিতেছে? এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধ্যাপক মফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার রেডিও তেহরানকে বলেন, মিম আশা আসি সে তো পরের ব্যাপার, কিন্তু এই যে বিজেপির সুবিধা হয়ে যাবে বলে শুধু তৃণমূলের লোকেরাও তো চলে যাচ্ছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, এটাও তো খুব দেখছি। যার যেখানে পট্টা হচ্ছে পোষাচ্ছে সে সেখানে চলে যাচ্ছে, ঝাঁপ মেরে যাচ্ছে, বলছিলেন অধ্যাপক মফিকুল ইসলাম। ভারতের বিহারের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ওয়াইসির মিম দল 5 আসনে জয়ী হয়েছে। একই সঙ্গে বেশ কিছু আসনে নির্বাচনী ফলের অভিমুখ পরিবর্তন করে দেওয়ার ফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সুবিধা পেয়েছে এবং কংগ্রেস আরজেডি নেতৃত্বাধীন মহাজোট ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেসের পক্ষ থেকে মিমকে ভোট কাটা দল বলে কটাক্ষ করা হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মিম দল মাঠে নামার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আলী খলিফাকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আলী খলিফার মৃত্যুর পর রাজকীয় ফরমান জারি করে শেখ সালমান বিন হামাদ আলী খলিফাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বিভিন্ন রাষ্ট্রের নেতাদের অভিনন্দন বার্তা সরবরাহ করছে না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাইডেনকে অভিনন্দন জানাতে থাকেন। মূলত রাষ্ট্র নেতাদের সঙ্গে প্রেসিডেন্টের যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ট্রাম্প প্রশাসন বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ায় বিভিন্ন দেশের রাজা, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বার্তা ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে না। তবে বাইডেন শিবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা ছাড়াই বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে ফোনালাপে অভিনন্দন বার্তা গ্রহণ করেছে। কিছু দেশের নেতারা বিকল্প চ্যানেল ব্যবহার করে অভিনন্দন জানিয়েছেন বলেও খবর এসেছে। এদিকে সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন। এজন্য তিনি এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোকজন মনোনীত করার কাজ
শুরু করেছেন। এরই অংশ হিসেবে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে রন ক্লেইনকে মনোনীত করেছেন তিনি। জো বাইডেন বুধবার সন্ধ্যায় তার নাম ঘোষণা করেন। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, জো বাইডেনের নির্বাচনী টিমের সঙ্গে মস্কো কোনো ধরনের সম্পর্ক স্থাপন করেনি। রিয়াবকভ বুধবার মস্কো আরও বলেন, 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন কর্মকর্তারা যে অভিযোগ করেছিলেন এখনও মস্কো তা ভুলে যায়নি। তিনি বলেন, রাশিয়া বহুবার ওই নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিন 90% কার্যকর বলে খবর ঘোষিত হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম $1 বেশি বেড়ে $44.68 পৌঁছে যায়। এছাড়া একই দিন ওয়েস্ট টেক্সাস তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $1 বেড়ে $42.44 ওঠে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর এবারের প্রতিবেদনেও এই সংস্থার সাথে ইরানের সহযোগিতা বজায় থাকা এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে তাদের নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছে। এবারের প্রতিবেদনেও IAEA এই সংস্থার সাথে ইরানের সহযোগিতা বজায় থাকা এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে। IAEA এর নির্বাহী বোর্ডের নিয়মিত বৈঠকের এক সপ্তাহ আগে পর্যবেক্ষকদের তথ্যের ভিত্তিতে এ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরলেন। আগামী 19 ও 20 নভেম্বর ভিয়েনায় IAEA এর নির্বাহী বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। এই সংস্থার প্রধান গতকাল বুধবার ওই প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরে এই সংস্থার সাথে ইরানের সহযোগিতা অব্যাহত থাকার কথা উল্লেখ করেন। তিনি এও বলেন, ইরানের ফোর্দো ও নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে 4.5 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজও অব্যাহত রয়েছে। রাফায়েল গ্রোসি আরও বলেছেন, ইরান হেভি ওয়াটার নির্মাণ ও তা মজুত করা অব্যাহত রেখেছে এবং দেশটি 2.2 টন হেভি ওয়াটার বাইরে রপ্তানি করেছে। এছাড়া আরও 1 টন 300 কেজি পরিমাণ হেভি ওয়াটার ইরান নিজের গবেষণা কাজে ব্যবহার করেছে। গত আগস্টে ইরানে রাফায়েল গ্রোসির সফরের পর ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে IAEA এই প্রতিবেদন প্রকাশ করল। IAEA এর প্রধান ইরান সফরে আসার পর দুটি পরমাণু কেন্দ্রে এই সংস্থার পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দিতে ইরান সম্মত হয় এবং এরপর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে রাফায়েল বলেন, IAEA এর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এত আন্তরিকতা ও সহযোগিতা করার পরও পরমাণু সমঝোতার কোনো সুবিধা ইরান এখন পর্যন্ত পায়নি, কারণ যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে গেলেও অপরাপর দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। এ কারণে পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও তার ওয়াদা থেকে পর্যায়ক্রমে সরে এসেছে। IAEA এর সর্বশেষ প্রতিবেদনেও এ বিষয়টি উঠে এসেছে। ইরান পরমাণু সমঝোতার নীতিমালা অনুযায়ী নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে অনেকটাই সরে এসেছে। ইরানের কর্মকর্তারা বলেছেন, প্রতিপক্ষ যদি তাদের প্রতিশ্রুতি মেনে চলে তাহলে ইরানও প্রতিশ্রুতি মেনে চলবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এদিকে আজ ঢাকা 18 আসনে উপনির্বাচন চলাকালে রাজধানী ঢাকায় অন্তত 5টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার ঢাকা 18 আসনের উপনির্বাচনে উত্তরার একটি কেন্দ্রে ভোট প্রদান করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আর আমারও একটা কথা যে আমাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা এই মধ্যে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। এই জিনিসটা তো আমেরিকায় নেই। আজ জাতীয় সংসদের ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ঢাকা 18 আসনে ভোট গ্রহণ চলাকালে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেছেন, সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারতেছে না, ভয় ভীতি দেখাচ্ছে, এবং শুধু আওয়ামী সন্ত্রাসী না, সাথে সাথে পুলিশ সেখানে সহযোগিতা করতেছে। তবে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান এ অভিযোগ অস্বীকার করেছেন। আমার জানা মতে ঢাকা 18 আসনের কোথাও এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এটা অভিযোগ ওনারা বারবারই দেয়, মিথ্যা অভিযোগ। একই রকম অভিযোগ এসেছে সিরাজগঞ্জ 1 আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি প্রার্থী সেলিম রাজার কাছ থেকে। বিএনপির প্রার্থী যিনি রয়েছেন সেলিম রেজা, তিনি অভিযোগ করেছেন ভোট কেন্দ্রে তার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, কোন কেন্দ্রে তার কোনো এজেন্ট ছিল না। তার এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি যেটা জানিয়েছেন, এই সেলিম রেজা বা ধানের শীষ প্রতীকের যে প্রার্থী রয়েছেন তাদের রাজনৈতিক ভাবে তাদের দল কিন্তু এখানে তেমন শক্তিশালী না, তাদের তো কোনো নেতা কর্মী এখানে নেই, যে কারণে তারা কিন্তু এজেন্টও দিতে পারেনি, তারা এটা মিথ্যাচার করছে। আর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও বিএনপির অভিযোগের সত্যতা খুঁজে পাননি। প্রিজাইডিং অফিসারের কাছে মানে বিএনপির কোন এজেন্ট সেখানে গিয়ে তার কাছে রিপোর্ট করেনি, এটুকু আমি জেনেছি। সুতরাং আমার মনে হয় না যে তারা যেটা অভিযোগ করেছে তার মধ্যে কোনো সত্যতা আছে। এদিকে ঢাকা 18 আসনে উপনির্বাচন চলাকালেই রাজধানী ঢাকায় অন্তত 5টি বাসে আগুন দেবার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা 12:30 থেকে 2:15 মধ্যে শাহবাগ, গুলিস্তান, মতিঝিল সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে 5টি বাসে আগুন দেবার এসব ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুপুর 12:30টার দিকে ভোটে কারচুপির অভিযোগ তুলে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে। মিছিলটি নাইট অ্যাঙ্গেল মোড় এবং পুরনো পল্টন এলাকা প্রদক্ষিণ করে। এর পরপরই জাতীয় রাজস্ব বোর্ডের একটি বাসে আগুন ধরিয়ে দেবার ঘটনা ঘটে। এ সময় আরো 4টি স্পটে গাড়িতে আগুন দেবার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দ্রুততার সাথে জ্বলন্ত গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে।